আসসালামু আলাইকুম। আজকে বিশেষ স্বাগত জানাচ্ছি আমি সুরাইয়া। কাজের আশায় রাশিয়ায় গিয়ে ভয়ঙ্কর প্রতারণার শিকার হচ্ছেন অনেক বাংলাদেশি। চাকরির প্রলোভন দেখিয়ে তাদের রাশিয়ায় নেওয়া হলেও পরে জোর করে ইউক্রেন যুদ্ধে পাঠানো হচ্ছে, এমন ভয়াবহ তথ্য উঠে এসেছে মার্কিন সংবাদ মাধ্যম এপি এর এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, জনশক্তি রপ্তানিকারক ও দালালরা পরিচ্ছন্নতা কর্মী, ইলেকট্রিশিয়ান বা লন্ড্রি অ্যাটেন্ডেন্টের মতো বেসামরিক চাকরির কথা বলে বাংলাদেশিদের রাশিয়ায় নিয়ে যান। কিন্তু সেখানে পৌঁছানোর পর বাস্তবতা হয় সম্পূর্ণ ভিন্ন। একজন বাংলাদেশি শ্রমিক এপিকে জানান, তাকে পরিচ্ছন্নতা কর্মী চাকরির প্রলোভন দেখিয়ে রাশিয়ায় নেওয়া হয়েছিল। মস্কোয় পৌঁছানোর কিছুদিনের মধ্যেই তাকে অন্য বাংলাদেশিদের কয়েকটি রুশ ভাষার কাগজে জোর করে সই করানো হয়। পরে তারা জানতে পারেন সেগুলো আসলে রুশ সেনাবাহিনীতে যোগদানের চুক্তিপত্র। চুক্তিতে সই করতে অস্বীকৃতি জানালে বা প্রতিবাদ করলে শুরু হতো শারীরিক ও মানসিক নির্যাতন। এক পর্যায়ে তাদের একটি সামরিক প্রশিক্ষণ ক্যাম্পে পাঠানো হয়। সেখানে ড্রোন চালানো, ভারী অস্ত্র ব্যবহার এবং যুদ্ধক্ষেত্রে আহতদের সরিয়ে নেওয়ার মতো বিপজ্জনক কাজের প্রশিক্ষণ দেওয়া হয়। ওই শ্রমিক যখন এজেন্টের প্রতিশ্রুতির কথা রুশ কমান্ডারকে জানান, তখন অনুবাদ অ্যাপ ব্যবহার করে কমান্ডার জানায় দালালরা তাদের রাশিয়ার কাছে বিক্রি করে দিয়েছে এবং এখন থেকে তারা রাশিয়ার সম্পত্তি। এমন অভিজ্ঞতার শিকার হয়েছেন আরো অনেক বাংলাদেশি। একজন ইলেকট্রিশিয়ান গ্যাস প্লান্টে কাজের আশায় রাশিয়া যান। কঠিন আবহাওয়া ও শ্রমের কারণে তিনি নতুন কাজ খুঁজতে থাকেন। তখন এক রুশ রিক্রুটার তাকে আশ্বস্ত করেন, তার ইলেকট্রিক্যাল দক্ষতা সরাসরি যুদ্ধে নয় বরং ইলেকট্রনিক ওয়ারফেয়ার ইউনিটে কাজে লাগানো হবে। কিন্তু 2025 সালের জানুয়ারিতে তাকে যখন যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের আবদিভকা শহরে পাঠানো হয়, তখন তিনি বুঝতে পারেন তাকে প্রতারণা করা হয়েছে। সেখানে তাকে জানিয়ে দেওয়া হয় যুদ্ধ করা ছাড়া তার আর কোনো উপায় নেই। সামান্য ভুল বা আদেশ অমান্য করলেই বেলচা দিয়ে মারধর, হাতকড়া পরানো কিংবা বেসমেন্টে আটকে রেখে নির্যাতন করা হতো। নিখোঁজ ও নিহত শ্রমিকদের পরিবারগুলো চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে। লক্ষ্মীপুরের এক তরুণ রাশিয়ায় গিয়ে মারা গেছেন বলে তার পরিবার জানিয়েছে। আবার 2024 সালের ডিসেম্বরে লন্ড্রি অ্যাটেন্ডেন্ট হিসেবে যাওয়া এক ব্যক্তির স্ত্রী বলেন, ফোনে তার স্বামী জানিয়েছিলেন তাকে রুশ সেনাবাহিনীর কাছে বিক্রি করে দেওয়া হয়েছে। যুদ্ধ করতে অস্বীকৃতি জানালে খাবার বন্ধ করে দেওয়া বা গুলি করে হত্যার হুমকি দেওয়া হচ্ছিল। এপি জানায়, শুধু বাংলাদেশ নয়, ভারত, নেপাল, শ্রীলঙ্কা, কেনিয়া ও ইরাক সহ আরো কয়েকটি দেশের নাগরিকরাও একই প্রতারণার শিকার হচ্ছেন। অনেক ক্ষেত্রে দালালরা পরিবারকে বোঝান রাশিয়ায় যে কোনো চাকরির জন্য সামরিক প্রশিক্ষণ নেওয়া বাধ্যতামূলক। উন্নত জীবনের আশায় বিদেশে পা বাড়ানো এসব মানুষ বুঝতেই পারেননি তারা আসলে এক ভয়ঙ্কর যুদ্ধের ফাঁদে পা দিচ্ছেন। সেই স্বপ্ন এখন পরিণত হয়েছে মৃত্যু ভয়ের দুঃস্বপ্নে। বিশ্বে প্রথমবারের মতো স্বর্ণ ব্যবহার করে রাস্তা নির্মাণের উদ্যোগ নিচ্ছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই। এই ব্যতিক্রমী স্বর্ণের রাস্তা তৈরি হবে দুবাইয়ের নতুন ঘোষিত গোল্ড ডিস্ট্রিক্টে, যা বিশ্বের অন্যতম বড় স্বর্ণ বাণিজ্য কেন্দ্র হিসেবে পরিচিত হতে যাচ্ছে। রিয়েল এস্টেট ডেভেলপার প্রতিষ্ঠান ইত্রা দুবাই আনুষ্ঠানিকভাবে গোল্ড ডিস্ট্রিক্ট চালুর ঘোষণা দেয়। সেই অনুষ্ঠানে গোল্ড স্ট্রিট বা স্বর্ণের রাস্তা তৈরির পরিকল্পনার কথা জানানো হয়। তবে প্রকল্পটির নকশা, অবস্থান বা নির্মাণ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি। সিটি অফ গোল্ড নামে পরিচিত দুবাই বহুদিন ধরেই বৈশ্বিক স্বর্ণ বাণিজ্যের কেন্দ্র। নতুন এই গোল্ড ডিস্ট্রিক্ট এবং স্বর্ণের রাস্তা নির্মাণের মাধ্যমে শহরটির সেই পরিচিতি আরো জোরালো করতে চায় কর্তৃপক্ষ। পর্যটক ও দর্শনার্থীদের আকৃষ্ট করাই এই প্রকল্পের মূল লক্ষ্য। সংযুক্ত আরব আমিরাতের সংবাদ মাধ্যম খালিজ টাইমস জানিয়েছে, ধাপে ধাপে এই স্বর্ণের রাস্তা সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হবে। নতুন গোল্ড ডিস্ট্রিক্টকে হোম অব গোল্ড হিসেবে গড়ে তোলা হচ্ছে। এখানে স্বর্ণ ও গয়না সংশ্লিষ্ট সব কার্যক্রম এক জায়গায় আনা হবে। এর মধ্যে থাকবে খুচরা ও পাইকারি স্বর্ণ বাণিজ্য, বুলিয়ন ব্যবসা, বিনিয়োগ কার্যক্রম, পাশাপাশি সুগন্ধি, প্রসাধনী ও লাইফস্টাইল পণ্য। পুরো এলাকায় 1000-এর বেশি খুচরা বিক্রেতা ব্যবসা পরিচালনা করবে। ইতোমধ্যে জাওহারা জুয়েলারি, মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডস, আল রোমাইজান ও তানিস্কের মতো বড় ব্র্যান্ড সেখানে তাদের ব্যবসা শুরু করেছে। এছাড়া জুয়েলারি প্রতিষ্ঠান জয়াল লুকাস মধ্যপ্রাচ্যে তাদের সবচেয়ে বড় প্রায়
24,000 বর্গফুটের একটি শোরুম চালুর পরিকল্পনার কথা জানিয়েছে। স্বর্ণ বাণিজ্যে দুবাইয়ের ভূমিকা ক্রমেই বাড়ছে। 2024 ও 25 অর্থ বছরে সংযুক্ত আরব আমিরাত প্রায় $5,441 কোটি মূল্যের সোনা রপ্তানি করেছে। এক্ষেত্রে দেশটির প্রধান বাণিজ্য অংশীদার ছিল সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, ভারত, হংকং ও তুরস্ক। রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে মস্কোর অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক সহযোগিতায় পরিণত হয়েছে ইরান। সাম্প্রতিক গোয়েন্দা তথ্যে জানা গেছে, তেহরান ইতোমধ্যে রাশিয়াকে 350টিরও বেশি ফাদ-360 স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে। এ তথ্য প্রকাশ করেছে ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা HUR, যা আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। 26 জানুয়ারি ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে জানানো হয়, যুদ্ধের এত দীর্ঘ সময় পার হয়ে গেলেও এখনো পর্যন্ত ইউক্রেনের ভেতরে এই ইরানি ক্ষেপণাস্ত্র ব্যবহারের কোনো নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি। সংস্থাটির মুখপাত্র আন্দ্রি ইউসুফ বলেন, রাশিয়ার কাছে বিপুল সংখ্যক ফাদ-360 পৌঁছালেও সেগুলো দিয়ে ইউক্রেনের কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানার নজির এখনো শনাক্ত হয়নি। ফাদ-360 মূলত একটি ট্যাকটিক্যাল বা কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এর পাল্লা প্রায় 120 কিলোমিটার এবং এটি প্রায় 150 কেজি ওজনের ওয়ারহেড বহনে সক্ষম। সামরিক বিশ্লেষকদের মতে, যুদ্ধক্ষেত্রের কাছাকাছি অবস্থানরত সেনা ঘাঁটি, গোলা বারুদ মজুত কেন্দ্র কিংবা সামরিক অবকাঠামো ধ্বংসে এই ক্ষেপণাস্ত্র অত্যন্ত কার্যকর। তুলনামূলকভাবে কম খরচের এই অস্ত্র ব্যবহার করলে রাশিয়া তাদের নিজস্ব ব্যয়বহুল ইস্কান্দার ক্ষেপণাস্ত্রগুলো ইউক্রেনের গভীর অভ্যন্তরে বড় আকারের হামলার জন্য সংরক্ষণ করতে পারত। তবে এত সম্ভাবনাময় অস্ত্র থাকার পরেও রণক্ষেত্রে এর অনুপস্থিতি নানা প্রশ্ন তৈরি করেছে। ইউক্রেনীয় গোয়েন্দাদের ধারণা, এর পেছনে কারিগরি জটিলতা কিংবা রাজনৈতিক সীমাবদ্ধতা থাকতে পারে। অনুমান করা হচ্ছে, ক্ষেপণাস্ত্রগুলো রাশিয়ায় পৌঁছালেও উপযুক্ত লঞ্চার বা উৎক্ষেপণ ব্যবস্থা সরবরাহে বিলম্ব হয়েছে। পাশাপাশি অস্ত্রের গুণগত মান, নির্ভরযোগ্যতা কিংবা পরিচালনা পদ্ধতি নিয়েও রুশ সামরিক বাহিনীর ভেতরে সংশয় থাকতে পারে। লন্ডন ভিত্তিক ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের ক্ষেপণাস্ত্র বিশেষজ্ঞ ফ্যাবিয়ান হিন্স মনে করেন, চুক্তির শর্ত, প্রযুক্তিগত সীমাবদ্ধতা বা প্রশিক্ষণ সংক্রান্ত সমস্যার কারণেও ফাদ-360 ব্যবহারে দেরি হতে পারে। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, রাশিয়া হয়তো নিজ ভূখণ্ডে গোপনে এই ক্ষেপণাস্ত্রগুলোর পরীক্ষা চালাচ্ছে, যাতে যুদ্ধক্ষেত্রে ব্যবহারের আগে ঝুঁকি কমানো যায়। রাশিয়া ও ইরানের ক্রমবর্ধমান সামরিক সহযোগিতা নিয়ে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো 2024 সালের সেপ্টেম্বর থেকেই উদ্বেগ প্রকাশ করে আসছে। এর আগে ইরান রাশিয়াকে শত শত শাহেদ সিরিজের ড্রোন সরবরাহ করেছিল, যা এখন রাশিয়ার ভেতরে উৎপাদিত হচ্ছে এবং ইউক্রেনের বিরুদ্ধে নিয়মিত ব্যবহার করা হচ্ছে। এক প্রতিবেদনে বলা হয়, 2021 সালের অক্টোবর থেকে ইরান ও রাশিয়ার মধ্যে প্রায় $2.7 বিলিয়ন অস্ত্র চুক্তি কার্যকর রয়েছে। এই চুক্তির আওতায় শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাশাপাশি প্রায় 200টি বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পাওয়ার কথা ছিল রাশিয়ার। সে প্রেক্ষাপটে ইউক্রেন যুদ্ধে ফাদ-360 এর এখনো দৃশ্যমান অনুপস্থিতি সামরিক ও রাজনৈতিক উভয় দিক থেকেই রহস্যের জন্ম দিচ্ছে।